হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আজকে আমি আপনাদেরকে আমার জীবন কাহিনী বলি। আমি হচ্ছে গিয়ে গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসে একটা চাকরি করতে 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 তো আমার হচ্ছে একটা ছেলের সাথে পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পর ছেলেটার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তো ছেলেটা বলল যে চলো আমরা বিয়ে করে ফেলি। আমি বলছি যে ঠিক আছে। তো ছেলেটার বাড়ি ছিল আপনার বরিশাল। ছেলেটার বাড়িও দেশের বাড়িও বরিশাল, আমার দেশের বাড়িও বরিশাল। তো দুজনের দেশের বাড়ি যেহেতু এক, তারপরে হচ্ছে আপনার গ্রামও পাশাপাশি, সব কিছু মিলিয়ে জিলিয়ে আমি রাজি হয়ে গেছি যে ঠিক আছে চলো বিয়ে করব। তো বিয়ে করার পর দুজনে মিলে গার্মেন্টসে চাকরি করি একই সাথে। গার্মেন্টসে চাকরি করার পরে সংসারটা ভালোই চলতেছিল। এরকম চলতে চলতে আমাদের হচ্ছে গিয়ে একটা আমি প্রেগনেন্ট হই। তো আমার এরকম চলতে থাকে। তো আমার স্বামী এক পর্যায়ে বলল কি যে তুমি এখন অসুস্থ, তো এখন তুমি কিভাবে চাকরি করবা। আর গার্মেন্টসে হচ্ছে 3 মাস আগেই তারা ছুটি দিয়ে দেয়, বাচ্চা হওয়ার 3 মাস আগে। তো 3 মাস আগে আমি যখন ছুটি পাইছি তখন সে হচ্ছে এতদিনে আমার শ্বশুরবাড়ি কেউ জানে না যে সে বিয়ে টিয়ে করছে। তো আমার স্বামী তখন আমার শ্বশুরবাড়ির মানুষকে জানাইলো যে আমি বিয়ে করছি, আমার বউ প্রেগনেন্ট। তখন আমার শাশুড়ি বলল যে ঠিক আছে তাহলে বউর বাড়িতে পাঠায় দাও। তো আমার হাজব্যান্ড যায় আমাকে বাড়িতে বরিশাল নিয়ে যায়। বরিশাল নিয়ে যাওয়ার পর স্বামী যতদিন আমার সাথে ছিল ভালোই ছিলাম, তারা আমার সাথে খুবই ভালো ব্যবহার করছে। এতটা পরিমাণে ভালো ব্যবহার আমার সাথে গাইজ করছে যে আমি আমার মাকেই ভুলে গেছি। ভাবছি সত্যি আমার কপালটা এত ভালো স্বামী পাইছি। তারপরে হচ্ছে শ্বশুর শাশুড়ি এত ভালো, এত আদর যত্ন করে, মানে হাসি আসতেছে গাইজ কষ্টের ঠেলায়। তো যাই হোক, সংসার করতেছিলাম এইভাবেই, শ্বশুরবাড়ি চলতেছিলাম। তো আমার স্বামী তো তার তো চাকরি আছে ঠিক না, তো সে চলে আসছে ঢাকাতে আসার পর এই যে তাদের নাটক শুরু হয়েছে, আস্তে আস্তে তাদের অভিনয় দেখা শুরু করলাম। এই আমার বাচ্চা পেটে নিয়ে আমি ঘরে সব কাজ করি গাইজ। গ্রাম দেশের কাজ আপনারা তো বুঝেনি কতটা কাজ হয়ে থাকে। তো আমি সব কাজ করি। পরে এক পর্যায়ে আমি আমার শাশুড়িকে বলি কি, মা দেখেন আমার বাচ্চা পেটে নিয়ে তো আমি এত কাজ করতে পারবো না। তো শাশুড়ি বলে যে করতে হবে, সব বউরাই করে, তোমারও করতে হবে। তাই করতে থাকি। তো ওদিকে আমি আমার হাজব্যান্ডকে কিছুই আমি তুলি না, তাকে কিছুই বলি না। তো আমার মেয়েটা হয়ে যায় আর কি। মেয়েটা হওয়ার পর শর্টকাটে বলি আর কি গাইস, আমার জীবনের কাহিনী যদি আমি আপনাদেরকে বলি সারাদিন পার হয়ে যাবে, অত ধৈর্য আপনাদের হবে না আমার এই গল্প শোনার জন্য। তো এরকমই তারপরে হচ্ছে কি আমি যখন নাকি গাইস এই যে বাচ্চাটা হওয়ার পর বাবুর বাবাকে যখন আমি ফোন দিলাম, মানে বাবুর বাবাকে যখন আমি ফোন দিই, তার মা বাবাও জানাইছে, আমার শ্বশুর শাশুড়িও জানাইছে যে আমার মেয়ে হয়েছে। আমার হাজব্যান্ড একটু খুশিই হয়েছিল, কিন্তু কয়েকদিন পরে দেখি হাজব্যান্ডের চেহারাও পাল্টায় গেছে গাইস। কারণ সে তো গার্মেন্টসে চাকরি করে, হয়তো বা সে নতুন কাউকে পাইছে। তারপরে এইভাবেই সংসার চলতে থাকে। স্বামীকে বলি যে তুমি আসো, মেয়ে হয়েছে আমার প্রথম বাচ্চা, তুমি একটু দেখবে না। সে বলে যে থাকতে থাকো, তুমি তো বাড়িতেই আছো, সমস্যা কি, এত টেনশনের তো কিছু নাই, আমি তো আসবই। তা আমি বললাম যে আমার প্রথম মেয়ে হয়েছে, তুমি আসবা না, একটু দেখবা না, বারবার করে বলছি, তাকে বহুবার বলছি। কিন্তু গাইস আপনাদেরকে বললে হয়তো আপনাদের মন গলে যেত, তার মন গলে নেই। তার মন একটা সেকেন্ডের জন্য আমি গলাইতে পারি নাই, সে আসেনি আমার বাচ্চাকে দেখার জন্য। তো এরকম আমার ছোট্ট বাচ্চা রাইখা, দুধের বাচ্চা, সে দুধ খায়, আর এই বাচ্চা রাইখা বাচ্চা দেখতে হয়, ঘরের কাজ করতে হয়, মানে সব কিছু মিলাই টিলায় না গাইস আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, আমার আর ভাল লাগতেছিল না। এর ভিতরে আমার জামাইয়ের কোনো খোঁজ খবর নাই, সে আসে না, বাড়িতে আসে না। পরে আমি তাকে আবার মানে একটু সে কথা বলে, কেমন আছো, খাইছো নাকি, এইসব বলে। তা আমি যখন আমার শাশুড়ির কথাগুলো বলি যে দেখো আমার ছোট বাচ্চা রেখে সব বলি যে আমার এরকম কাজ করতে হয়, সে আমাকে বলে কি, মানে গালাগালি করে সে বলতেছে এরকমই চলতে হবে, থাকলে থাকো, না থাকলে চলে যাও। তো এরকম চলতে চলতে তো আমি ওরে বলতেছি কি যে এই প্রায় 5-6 মাস পরে, তখন আমার বাচ্চার প্রায় 6 মাস হয়ে গেছে, তখন আমি বলতেছি কি দেখো বাবুর আব্বু, যে চল আমি ঢাকা চলে আসি, ঢাকা এসে আমি আবার গার্মেন্টসে চাকরি করব, তুমি আর আমি মিলে সংসারটা সুন্দরভাবে আমরা চালাবো, বাবুকে নিয়ে আইসা পড়বো, বাবু রাইখা যাব না। পরে সে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কি যেন মনে করে, কয় কি ঠিক আছে আমি আইসা তোমাকে নিয়ে যাব।
এই 6টা মাসের ভিতরে সে আমার মেয়ের চেহারাও দেখেনি গাইস। যাই হোক, সে আসবে, আমি অনেক খুশি যে আমার বাবুর আব্বু আসবে, আমি অনেক খুশি। তো যখন উনি আসার পর সে আমার বাবুটাকে দেখলো প্রথম, মানে বাবা হিসাবে তো তার কিছু দায়িত্ব আছে না, তার চোখে না আমি গাইস ওরকম কোনো মায়াই দেখি নাই। সে আমার বাবুটাকে কিছুই দিল না, একটু কুলে নিল, কোনো রকম নিয়ে রেখে দিল, মনে হয় কি আমি আর এক বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে আসছি, এরকম আর কি। আচ্ছা যাই হোক, তারপরও আমি অনেক খুশি ছিলাম যে অবশেষে সে আসছে, আমি তার সাথে ঢাকা যাইতে পারবো। কারণ আমি এখানে থাকতে থাকতে না গাইস আমি পুরা ক্লান্ত হয়ে গেছি, আমার আর ধৈর্য নেই। আমি যে ঢাকাতে গার্মেন্টসে চাকরি করতাম, অনেক ভালো ছিলাম। তো এর ভিতরে আমার মাকে আমি যখন জানাইছি, এর ভিতরে আমার মার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আবার মার সাথে কোনো যোগাযোগ নাই, মাকে বলি, কারণ আমিও তো যখন চাকরি করতাম আমার মাকে কিছু কিছু টাকা পাঠাইতাম আর কি। মাকেও বলি নাই যে মা আমি বিয়ে করছি। পাশের গ্রামেই থাকি, কিন্তু বুঝছেন, আপনারা আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন। পাশের গ্রামেই থাকি, এর ভিতরে আমার আম্মু আমার কোনো খোঁজ খবর জানে না, আমি কখনোই তাদেরকে বলি নাই। তো যখন নাকি আমি ঢাকা চলে আসবো, তখন আমি ভাবলাম যে না, আমার তো দুনিয়াতে আমার মা বাবা ছাড়া আর কেউ নাই। তো আমি আমার মাকে বলি তখন যে মা আমি তো বিয়ে করছি, আমার একটা বাচ্চাও হয়ে গেছে, আপনার 6 মাস বয়স, মেয়ে বাবু হয়েছে। তো আমার মা একটু খুশি একটু রাগ। তারপরে যখন ওদের পরিচয় বললাম, মানে আমার শ্বশুরবাড়ির মানুষের পরিচয় দিলাম, তখন আমার মা খুব রাগ। তুমি ওরে কেন কেন বিয়ে করলা? আমি হচ্ছে গিয়ে পাশাপাশি গ্রাম, কিন্তু আমি তার ছেলেকে কখনো চিনতাম না। তো আমার মা তো চিনা ফেলছে, আমার বাবা তো চিনছে। চিনার পর আমার মা বাবা হচ্ছে পুরাই মানে অসন্তুষ্ট, তারা খুব চিনে আর কি তাদেরকে। বলতেছে এত খারাপ একটা ফ্যামিলির ভিতরে তুমি কিভাবে গেলা, কেন বিয়ে করলা? এতে ভালো সারা জীবন তুমি গার্মেন্টসে চাকরি করে খাইতা, আমাদেরকে টাকা পয়সা দেওয়ার দরকার ছিল না, তুমিই ভালো থাকতা, কিন্তু তারে কেন বিয়ে করলা? তারপর আমার মা বাবা যখন নাকি বলছে তার সম্বন্ধে, বলছে যে আমরা এই বিয়ে মানি না, কখনোই মানি না, আমাদের দরজা সব সময় তোমার জন্য খোলা, তোমার যখন মন চায় তুমি চলে আসো, তোমার মেয়েকে নিয়ে আসা পর আমরা দেখবো। মা তো মাই। তো বলতেছে যে আমি আসবো কি? আমার মা বলছে তোমাকে কি আমি নিতে আসবো? আমি বলছি কি না, ওর আব্বু আসবে, ওর আব্বুর সাথে আমি আবার ঢাকা চলে যাব। তো আমার মা অনেকক্ষণ বুঝাইছে যে তুমি আইসা পড়ো, এখনও সময় আছে, একটা বাচ্চা হয়েছে, দেখা কি হয়েছে। অনেক দিন পর আমার মা বাবা জানছে, জানার পর আমার মা অনেক কান্নাকাটি করতেছিল যে পাশের গ্রামেই থাকো, অথচ তোমাকে আমি দেখতে পারবো না, কতদিন তোমার কোনো খোঁজ খবর নাই। খোঁজ খবর আমার তারা পাবে কীভাবে? আমি তো সিমও চেঞ্জ করে রেখে দিছি। আমি যখন আমার সিমটাও চেঞ্জ করে রেখে দিয়েছি গাইস, তখন তো আমার খোঁজ খবর পাওয়ার মতো আর কোনো ওয়ে নেই। তারপর আর কি করব? পরে যখন আমি গেলাম, ঢাকা গিয়ে আমার বাচ্চাটা কে রাখবে? ছোট্ট বাচ্চা কে রাখবে? তো যাই হোক, অনেক ম্যানেজ করে আমি যেই বাসাটায় ভাড়া থাকি, ওই বাসায় একটা খালার সাথে কথা বলছি। আমি তো আবার অপারেটর, আপনারা তো জানেনই গার্মেন্টসের অপারেটরদের বেতন কেমন থাকে আর কি। তো আমি অনেক করে কথা বলছি। কথা বলার পরে আমার কথা বলার পরে এক খালার সাথে কথা বলার পরে খালা বলছে যে ঠিক আছে আমি রাখবো, তাকে আমার দিতে হবে 3,000 টাকা প্রত্যেক মাসে। তা আমি বললাম যে ঠিক আছে গাইস, আমি আপনার 3,000 টাকাই দিব, আমার বাচ্চাটা যেন কোনো কষ্ট না হয়। এরকম করে চাকরি করতে থাকি। চাকরি করতে করতে একটা সময় আমি টের পেলাম, আমি যেই গার্মেন্টসে চাকরি করি গাইস, ওই গার্মেন্টসেরই আমার হাজব্যান্ড আরেকজনের সাথে তার ভালোবাসা চলতেছে। কিন্তু গাইস আরেকজনের সাথে তার ভালোবাসা চলতেছে, এর ভিতরে হয়েছে কি আমি জানি না যে তার এরকম চলতেছে। যে গাইস আমি এই বিষয়ে কিছু জানি না। পরবর্তীতে আমি যখন জানতে পারলাম, আমি যেখানে চাকরি করি ওইখানেই এক আপুর সাথে তার সবই চলতেছে, এখন বিয়া পর্যন্ত গড়ায় গেছে এরকম। তাই এত কিছু জানার পরে আমি তাইলে কি, আমি কেন থাকবো? এত কষ্ট করলাম তার বাড়িতে, তার সাথে কাজকাম, মানে তার সাথে চাকরি করা, নিজের হাতে এই 3,000 টাকা হচ্ছে গিয়ে ওই খালাকে দেই, আর বাকি সব টাকা বেতন পাওয়ার সাথে সাথে সে নিয়ে যায়। আমার হাতে একটা টাকাও গাইজ থাকে না। মনে চাইলে একটা জিনিস কিনতেও পারি না, মন চাইলে একটা জিনিস খাইতেও পারি না। তারপর অনেক কিছু বিবেচনা করার পরে চিন্তা করলাম যে না, এইভাবে তো আমার দিন যাবে না। পরে যখন উনাকে দেখলাম যে আমার প্রতি উনার কোনো ইন্টারেস্ট নেই, তখন আমিও একটা ছেলের সাথে জড়ায় গেলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় মারাত্মক লেভেলের ভুল ছিল গাইস।
আমি আপনাদেরকে পরে বলতেছি যে এই গল্পটা বলার মানেটা কি এখানে। তা আমি যখন আরেকজনের সাথে জড়ায় গেছি, তো সে আমাকে, আমার বাচ্চাকে অনেক ভালোবাসা দেখায়, অনেক মহব্বত দেখায়, বলে তোমার আর চাকরি করতে হবে না, এটা সেটা। তো এক পর্যায়ে আমি ভাবলাম যে ও তো আমাকে ভালোই বাসে না, ওর সাথে আমি থাকবো কেন। কিন্তু ও আমাকে ভালো না বাসলেও তার অন্য মেয়ের সাথে সম্পর্ক যদি বিয়েও করছে, তারপরেও তার, আমি যখন ঢাকা আসি তার মেয়ের প্রতি একটু একটু ভালোবাসার জন্ম হয়েছিল। বাবা তো একটু একটু ভালোবাসার জন্ম ছিল আর কি, একটু একটু ভালোবাসা ছিল, পুরোপুরি ছিল বলবো না, পুরোপুরি বললে মিথ্যা বলা হবে, মানে একটু একটু ভালোবাসা ছিল। আর সে তো আর তার মেয়ের দিকে কখনো খারাপ নজরে তাকায়নি। মানে দ্বিতীয়বার যখন আমি বিয়েটা করলাম, এটা আমার জীবনের মারাত্মক লেভেলের ভুল ছিল গাইস। তারপরে বিয়ে করার পর ভালোই চলতেছিলাম। একদিন হচ্ছে গিয়ে আমার মার সাথে কথা বললাম। মার সাথে কথা বলার পর মা বললো যে তুমি আসো, মার বাড়িতে গেলাম বেড়াইতে। মা তো আর আমার প্রথম হাজব্যান্ডকে দেখে নাই। তারপরে মাকে সব কাহিনী খুইলা বললাম। মা খুব কষ্ট পাইছে শুই না, যে জীবনে এত বড় ভুল করে ফেললা, এটা সেটা। যাই হোক, এখন মার গল্প না বলি। তারপরে মার বাড়ি থেকে চলে আসলাম। চলে আসার পর আমি হচ্ছে কি মানে চিন্তা করছি যে এইভাবে আমি বইসা না থাকা একটা চাকরি করে, তো আবার চাকরি নিলাম। এতদিনে আমার যে দ্বিতীয় হাজব্যান্ড, তার প্রতি আমার অগাধ বিশ্বাস সৃষ্টি হয়ে গেছে। অনেক বিশ্বাস করি আমি তাকে, প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি। তা আমি বলি কি, দেখো বাবুর জন্য একটা লোক রেখে দিই, যাতে আমি তো ভালো টাকাই স্যালারি পাই, মোটামুটি আর কি চলার মতো। তো ওর জন্য একটা লোক রেখে দিই, ওকে দেখবে না। সে আমাকে বলতেছে না, লোক রাখার দরকার নাই, আমি ওরে দেখতে পারবো। আচ্ছা তুমি ওরে দেখবো, তাহলে তুমি কাজ করবে না? আমি কাজ করব, সমস্যা নেই। ও মানুষের কাছে থাকবে কেন? মানুষের কাছে থাকলে ওর কষ্ট হবে না? তা উনি আবার কি কাজ করতো? ওনার আবার একটা দোকান ছিল। উনি তো আর নিজের দোকান, যেহেতু ওনার যেহেতু নিজের দোকান ছিল, ওরকম আহামরি সমস্যা তো আর হইতো না। তো এটার জন্য উনি বলছে যে আমি দেখতে পাবো। তো ঠিক আছে, আমি তো তাকে অতদিন আপনাদেরকে বলছি যে তাকে আমার খুব বিশ্বাস হয়ে গেছে তার প্রতি। তো আমি বলছি যে ঠিক আছে, তাহলে আপনি যখন দেখবেন তাহলে তো আর সমস্যা নেই। তারপরে গাইস, আমি এই যে চাকরি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার বাচ্চা কিছুদিন দেখছে ওর কাছে খুব ভালোই থাকে। হঠাৎ করে লক্ষ্য করলাম, মানে আমার বাচ্চা তো আমার সাথেই ঘুমাইতো, হঠাৎ করে লক্ষ্য করলাম কি ওর জায়গায় জায়গায় লাল লাল ছোপ দাগ। তো আমার কেমন যেন সন্দেহ মনে হলো। তারপরে আমি ওরা কিছু বলি নাই, মানে জিজ্ঞাসা করি নাই, যে এরা জিজ্ঞাসা করার মতো আমার সাহস হয় নাই। আমি তাকে শুধু বলছি, ও কি কারোর সাথে খেলতে যায়, ও কি কারোর সাথে মানে বাইরে খেলে নাকি, এরকম জিজ্ঞাসা করছি। সে বলছে যে না, ও তো সারাক্ষণ আমার কাছেই থাকে। আচ্ছা ভালো, তার কাছে থাকলে তো আর কোনো টেনশন নেই। তো আমি তো ধরেন শুক্রবারে বাসায় থাকি। যখন আমি বাসায় থাকি, বাবুকে গোসল টোসল করাই দিতেছি। তো বাচ্চা বলতেছে কি, এখানে ডলা দিও না, এখানে ধরো না, এখানে আমার খুব ব্যথা। পরবর্তীতে আমি যখন ওরে জিজ্ঞাসা করলাম যে এটা কি হইলো, মানে কেন তোমার এখানে ব্যথা কেন, তারপরে সে আমাকে যা বলছে গাইস, এটা আর আমি আপনাদেরকে বলতে পারবো না। এটা বলার আর আমার কোনো ভাষা নেই। পরে আমি হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আমাকে বলছে, মহিলা ডাক্তার বললো আর কি, মানে ওরকম সরাসরি তার সাথে কিছু হয় নাই, কিন্তু তার সাথে যা হয়েছে এটা খুব জঘন্য কাজ হয়েছে। মানে ফিঙ্গার দিয়ে এরকম করছে, মানে সরাসরি কিছু করে নেই। আর হচ্ছে পুরা শরীরে ছোপ ডাক্তার কি হয়েছে আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা যাই হোক, এটা বলার মানে হইলো কি, যে আপনারা কেউ কখনো দ্বিতীয় বিয়ে করতে যাবেন না। মেয়ে বাচ্চা থাকলে আপনারা একা থাকেন সারা জীবন, ভালো একা থাকেন, কিন্তু দ্বিতীয় বিয়ে কখনো করতে যাবেন না। দ্বিতীয় বিয়ে করা এটা অনেক খারাপ। সবার জন্য বলবো না খারাপ, কিন্তু বেশিরভাগ ছেলেরাই অনেক খারাপ। তাদের অসুস্থ কিছু ছেলে মানুষ থাকে। আর নিজের মেয়েকে সেভ করে রাখবেন, নিজের মেয়ে নিজের কাছেই রাখবেন, মানুষের কাছে রাখবেন না। গাইস, আপনাদের এই গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা এতক্ষণে নিশ্চয়ই ভেবে নিয়েছেন এই গল্পটা আমার জীবনের গল্প। না গাইস, আপনারা যদি আপনাদের আশেপাশে যদি এরকম থাকে, একদম সত্যি কাহিনী আপনারা যদি বলতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপে এবং আমার জিমেলে আপনারা পুরাটা ভিডিও সুন্দর করে পাঠিয়ে দিতে পারেন। আমি সুন্দর করে আপনার নাম, ঠিকানা সব কিছু গোপন রেখে এটা ছাড়বো। এতে মানুষের অনেক উপকার হয়, মানুষ অনেক শিখতে পারে। এই যে আমি আপনাকে যে গল্পটা বললাম, এটা একদম 100% একটা সত্য কাহিনী।
এরকম হাজারো গল্প আছে, অনেকগুলা চিঠি আমার কাছে আইসা বসে আছে যেগুলো আমি পড়তে পারতেছি না। আমি তো একবারে পড়ি না, আমি এই চিঠিটা হচ্ছে গিয়ে আমি এটা পড়ানো হয়, সত্যতা যাচাই করা হয়, তারপরে হচ্ছে আপনাদেরকে শোনানো হয়। তো আপনার জীবনের গল্প যদি থাকে, আপনার আশেপাশে কারো জীবনে যদি সত্যি কোনো গল্প থাকে, শিক্ষণীয় যদি কিছু থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা নাম ঠিকানা সব কিছু গোপন রেখে ছেড়ে দিব। আর আপনি যদি চান যে আপনার নাম ঠিকানা বা আপনার ছবি দিলে কোনো সমস্যা নেই, তাহলে সেটাও আপনি দিতে পারেন, তাতেও সমস্যা নেই। আর আপনি যদি আইসা আমাদের সাথে সরাসরি মানে ভিডিও করতে চান, সেটাও পারেন, বাট আপাততর জন্য না, এখনকার জন্য না, ঠিক আছে? তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি আপনাদের খুব রিকোয়েস্ট করে বলতেছি যে এই চ্যানেলে আপনারা যতগুলো কথা শুনবেন, গল্প শুনবেন, সবই সত্য কাহিনী, কোনো গল্পই মানে অসত্যি না, সমস্ত গল্পই এখানে সত্যি। তো আপনাদেরও যদি এরকম গল্প থাকে, সত্যি আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আশেপাশে মানুষের ঘটে যাওয়া ঘটনা, যেটা মানুষের শুনলে কিছু শিখতে পারবে, তাহলে ওই ঘটনাগুলা আপনারা আমাদের সাথে একদম সুন্দরভাবে শেয়ার করতে পারেন গাইস। এর থেকে মানুষও অনেক কিছু শিখবে। তো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।